নারী পুরুষ সবাই আপনারা যখনই আসছেন পেশাগত দায়িত্ব পালনের জন্য যখনই আসছেন, আমরা একেবারে ফ্রিলি আপনাদের সাথে কথা বলেছি, ব্রিফ করেছি, আমাদের বক্তব্য দিয়েছি। এগুলো আমরা দায়িত্ব নেওয়ার পরপর থেকে এগুলো শুরু করেছি। গতকাল কওমি উদ্যোক্তা সম্মেলন 2025 নামে ওনারা চীন মৈত্রী সম্মেলনে একটা কনফারেন্স করবে। আমি এটা ইতিবাচক হিসেবে নিয়েছি এই কারণে যে আলেমরা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন, সেলফ রিলায়েন্ট হতে চাচ্ছেন, নিজেরা ইনভেস্ট করবেন, বাজারে একটা ইতিবাচক প্রভাব পড়বে, এতে কর্মসংস্থান হবে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, কম্পিটিটিভ বাজার তৈরি হবে। এই জন্য এটাকে আমি ইতিবাচক হিসেবে নিয়েছি। আমি ওখান থেকে এসে আবার আরেকটা অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছি। আমি ওখানে ছিলাম মাত্র 1 ঘন্টা। তো অনেক সাংবাদিক ছিলেন, ওনারা নিউজও কভার করেছেন। আমি তখনও জানতাম না বা আমারে কেউ বলে নাই এখানে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এটা আমাকে কেউ বলেও নাই, আমি এটা শুনিও নাই। এভাবে সাংবাদিকরা ছিলেন। রাত 11:30টার দিকে আমাকে জানানো হলো যে এমি জান্নাত নামে এক মহিলা একটা পোস্ট দিয়েছেন, আমার এক লোক আমার কাছে পাঠিয়েছেন। তখন এগুলো করতে করতে রাত 12টা হয়ে গেল। আমি প্রয়োজনে এমি জান্নাতের সাথে কথা বলতাম, কিন্তু রাত গভীর হওয়ার কারণে তাকে আমি আর যোগাযোগ করতে পারি নাই। আজকেও এটা নিয়ে ফেসবুকে নানা কথা হয়েছে। তো এদিকে আমি এই যে কওমি উদ্যোক্তার যিনি ফাউন্ডার রোকন রাইয়ান, উনি এক সময় সাংবাদিকতা করতেন, ওনার সাথে যোগাযোগ করলাম। কি ঘটনা, কি নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেয় না, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে কি? উনি একটা লিখিত ওনার স্বাক্ষর করা আজকে সকালে এটা পাঠিয়েছেন, আমি আপনাদের একটা কপি দেব। উনি ওখানে বলছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ কওমি উদ্যোক্তার আয়োজনে গতকাল 29শে জানুয়ারি চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ধর্ম উপদেষ্টাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তিনি আনুমানিক বিকেল 5টা 15 অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন। এমি জান্নাত নামে একজন নারী সাংবাদিককে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছেন। আমাদের জানা মতে অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থেকে এরূপ কোনো ঘটনা ঘটেনি। আমাদের অজ্ঞাতে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের কোনো ঘটনার দায় কোনোভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টার নয়। এরূপ কোনো ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার উপর দায় চাপানো অনাকাঙ্ক্ষিত দুঃখজনক। কওমি উদ্যোক্তা কখনোই নিউজ সংগ্রহ বা কর্মস্থলে নারীকে বাধা দান করেনি, আগামীতেও করবে না। উল্লেখ্য, চ্যানেল আইয়ের এক নারী সাংবাদিককে আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ থেকে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন। রোকন রাইয়ান, ফাউন্ডার, কওমি উদ্যোক্তা। আমার মনে হয় এই কথার পরে আর এখানে আর কোনো বিতর্কের অবকাশ নেই। আমি তো জানিও না, আমার কেউ নলেজও দেয় না। আমি রাত 11:30টার দিকে এটা প্রথমে ওনার ফেসবুক জানতে পারলাম। তো উদ্যোক্তারাও এটা বিবৃতি দিয়ে কথাটা ক্লিয়ার করেছেন। আমার মনে হচ্ছে এটা এখানেই সমাপ্তি ঘোষণা করা দরকার। আর আমার ধর্ম মন্ত্রণালয়ে সবসময় নারী পুরুষ সাংবাদিক যারা আপনার পেশাগত দায়িত্ব পালন করবেন তাদের জন্য দরজা উন্মুক্ত আছে, ছিল, থাকবে। গেল তো আর তো কথা নাই। উনি বলছেন যে এটা আমাদের অজ্ঞাতে যদি ঘটে থাকে, এটা তো আমরা জানি না আমাদের। এবং উনি এটাও বলছেন, রোকন রাইয়ান, আমি কবি দেব আপনাকে, চ্যানেল আইয়ের একজন নারী সাংবাদিককে আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ ধরে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন। তাহলে এটা তৃতীয় কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে করতে পারে। এবং এমি জান্নাত এটা আমাকে কেন বললেন? আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়। আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছি এবং একটা পজিটিভ একটা মানসিকতা নিয়ে গেছি যে আসুক না, আলেমরা উদ্যোক্তা হিসাবে আসুক, ইনভেস্ট করুক, আমাদের কম্পিটিটিভ বিজনেস হোক। আমি ওখানে দেখলাম যে আবার ওই তারা আচার, এই বিভিন্ন ফলের আচার, রসুন, মধু, তারপর স্পাইসেস, মশলা, এগুলো প্যাকেট করে তারা ওই বাজারে ছাড়তেছে।
আমি এটাকে মনে করছি যে আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, আর্থিক সচ্ছলতা আসবে, বাজার একটা কম্পিটিটিভ বাজার হবে। এটা যদি বাইরে যায় তাহলে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে, এটা তো ভালো উদ্যোগ। এই 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 বড় মানসিকতাই আমি ওখানে গেছি। আমি এটা 11:30টার আগ পর্যন্ত জানতাম না যে কোনো নারী সাংবাদিককে ওখানে প্রবেশ করতে দেয়নি, আমার কেউ এটা বলেও নাই। কিন্তু অন্যান্য সাংবাদিকরা ছিলেন। রোকন রাহিনের কথায় তো বলা যাচ্ছে যে একজন নারী সাংবাদিক চ্যানেল আইয়ের ওনারা নিয়ে গেছেন। তাহলে অতি উৎসাহী কেউ এটা করলো কি না, এটা রোকন রাইয়ান তো এটা বলতেছেন যে আমাদের অজ্ঞাতে এটা হয়েছে। না, এটা ক্যাবিনেটে আলোচনা হয়েছে যে এই পাওয়ারাইজেশন অফ দ্য উইমেন, নারীর ক্ষমতায়ন, নারীর মর্যাদা, নারীর প্রতি যে সহিংসতা, এটা তো এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে নারী জাতির সম্মান মর্যাদা রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছেন। নারীর প্রতি যাতে কোনো ধরনের কোনো অসম্মান অমর্যাদা না হয়, তারা যাতে, যেহেতু তারা সমাজের অর্ধেক, আমাদের জনসংখ্যার অর্ধেক, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছেন, এবং আমাদের ক্যাবিনেটেও 4 জন সম্মানিত নারী আছেন। তো এই প্রসঙ্গ মাঝে মধ্যে উঠে, আজকে উঠছে যে নারী সাংবাদিকের প্রতি বৈষম্য করা হয়েছে। আমরা একটু ওনাকে আমার কাছে জানতে চেয়েছেন, আমি একই কথা ওখানে বলেছি। মাননীয় উপদেষ্টা, গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই জানেন, যে নারী ফুটবলারদের খেলতে দেওয়া হয়নি এবং ওখানে বাধা দেওয়া হয়েছে, হামলা হয়েছে, ব্যাপক মারামারি হয়েছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনার সরকার কিভাবে দেখছে? এবং ওখানে আপনি দেখেছেন যে আমরা যে ছবি দেখলাম, ছোট ছোট বাচ্চারা, 8-10 বছরের বাচ্চারাও লাঠি হাতে নিয়ে ওখানে মারামারি করতে গিয়েছে, এবং অনেকে বলছেন যে আপনার তৌহিদি জনতা। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা না, শোনেন, এটা তো আমার ঠিক মন্ত্রণালয়ের অধীনে না, এটা আলোচনা হয়েছে, এবং এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে এটা দেখা হবে, খতিয়ে দেখা হবে, এরকম একটা কথা উঠলো আর কি। এখানে একটা কথা হচ্ছে যে, না না শোনেন, একটা কথা হচ্ছে যে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, অনেক সময় এর পিছনে একটা পলিটিক্যাল এলিমেন্ট কাজ করে। আমি আপনাকে একটা ছবি দেখাবো। এই যে সাম্প্রতিককালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ, এই জাতীয়করণের দাবিতে তারা অনেক দিন থেকে এটা আন্দোলন করছেন। আমি তাদের পক্ষে নয়া দিগন্ত, ইনকেলাব, প্রতিদিন, এই সমস্ত পত্রিকায় পোস্ট এডিটোরিয়াল লিখেছি, এগুলো আছে। তো ওখানে যিনি, যে ব্যক্তিটা একবার আলটিমেটাম দিলেন, যা আর সময় দেওয়া যায় না, এবং বিগত গভর্নমেন্ট এর মাননীয় প্রধানমন্ত্রী আগের সরকারের 5,000 জনকে, 5,000 ইবতেদায়ী শিক্ষককে জাতীয়করণ করার একটা ঘোষণা দিয়েছিলেন। ঘোষণাটা বাস্তবায়িত হয়নি। এখন ওনারা আমাদের এই সরকারের আমলের দাবিটা জোরদার করলেন। যিনি টুপি মাথায় দিয়ে দাড়ি নিয়ে যিনি খুব বেশি জোরদার ভূমিকা রাখলেন, আমার কাছে একটা ছবি পাঠালো আমার এক আপন মানুষ। ইনি বিগত গভর্নমেন্টে, সরকারের আমলে ওই দলের প্রতীক ব্যবহার করে জাতীয় নির্বাচন করার জন্য পোস্টারিং করেছেন। তিনি সেই জামানায়, এই লোক এখন এখানে আসি ইবতেদায়ী মাদ্রাসার নেতৃত্বে আসেন, মানে আন্দোলনটাকে আরেক দিকে নিয়ে যাওয়া। এখন ফুটবল বলেন অথবা অন্য কিছু বলেন, ওখানে এরকম পলিটিক্যাল এলিমেন্ট সক্রিয় থাকতে পারে, এবং এটাও আজকে একটু আলোচনা আসছে যে আমাদের দেখতে হবে মাঝখানে কোনো পলিটিক্যাল এলিমেন্ট ঢুকে নিজের স্বার্থ সিদ্ধি করছে কিনা, এটাও গভর্নমেন্টের বিবেচনায় থাকবে। আমাদের কালচারের যারা কাজ করে, কালচার মানে এডিনায় কিছু যেমন অভিনেত্রী একটা প্রোগ্রামে একজন নায়কের নাম বলে অপু বিশ্বাসের কাজ করতে গেছে, তাকে সে প্রোগ্রামটাই বাধা দেওয়া হয়েছে। মাননীয় উপদেষ্টা, প্রশ্নটা হলো, মানে এই সময়টা এসে আপনি ধর্ম উপদেষ্টা, কিন্তু আপনি যথেষ্ট, এখনো পর্যন্ত দেখেছি আপনি যথেষ্ট লিবারেল, আপনি খুবই গণতান্ত্রিক একজন মানুষ এবং অসাম্প্রদায়িক মানুষ। সেই ক্ষেত্রে যখন এই প্রসঙ্গগুলো আসে, নারীরা ফুটবল খেলা হোক, নারীরা রিপোর্টিং এ যাক, নারীরা কালচার প্রোগ্রামে যাক, যে কোনো প্রোগ্রামে, সেক্ষেত্রে যখন বাধার প্রশ্ন আসে, তখন এই সরকার প্রশ্নবিদ্ধ হয় যে এই সরকার কি আসলে ধর্মের বিষয়টাকে সামনে নিয়ে আসতেছে নারীদের? এখানে সরকারের তো
সরকারের সংশ্লেষ বা সংশ্লিষ্টতা নাই। কোনো নারী অভিনেত্রীকে কোনো শোরুম উদ্বোধন করতে যাবে, এটা এখানে গভর্নমেন্টের বাধা দেওয়ার কি আছে, গভর্নমেন্টের উদ্যোগ নেওয়ারও কি আছে? কারা এগুলো করছে আসলে, কেন করছে? সেটা কেন এটা করছে? না, অনেক সময় আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও বললেন, কোথাও যদি আইন শৃঙ্খলা অবনতি ঘটার আশঙ্কা থাকে তখন পুলিশ সক্রিয় হয়। তো এগুলো পূর্বাপর না জেনে কোনো মন্তব্য করা কঠিন কঠিন এরকম। আর লোকাল পিপল যারা বাধা দিচ্ছেন তারা কারা, এটাও আমরা জানি না কারা বাধা দিচ্ছে। এবং ওই কালচারাল মিনিস্টার যিনি ছিলেন উনিও আলোচনা করলেন যে এগুলো আসলে কারা করছে। তো এগুলো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন তারা একটু খতিয়ে দেখবে। কিন্তু এগুলো সামনে কেন আসতেছে, মানে নারীদের এই কাজে বাধা হয়, এগুলো কেন এই সময়টাতে? এটা সব সময় হয়, এটা শুধু এখন নয়, এরকম ঘটনা। মাননীয় উপদেষ্টা, Thank you. Just one question, last question, please. এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তো আপনাদের প্রতি মানে বিভিন্ন মিনিস্ট্রি বা প্রশাসনের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশনা কি ছিল? আসলে ক্যাবিনেটের সিদ্ধান্ত বা নির্দেশনা? না, ক্যাবিনেটে উনি বলছেন এটা অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, বিশেষ করে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এটা খতিয়ে দেখবে, এবং আমাদের উপদেষ্টারাও যোগাযোগ রাখবেন ভবিষ্যতে যাতে না হয়। এরকম এইরকম যে যেহেতু পুনরাবৃত্তি যাতে না ঘটে, এইটার ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দেখতে পেয়েছি যে সরকার বিভিন্ন না, এটা lengthy না, না, last, please, last. সবকিছু তো আমাদের মুখের অধীনে না। মাজারদের ইয়েতে হামলা হচ্ছে, এটা নিয়ে কোনো রকম সহ্য করা হবে না। আমরা দেখতে পেলাম ফার্মগেটে আপনার প্রতিবাগের ওখানে হামলা হয়েছে, সেই ব্যাপারে চুরিও হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ওখানে স্টেটমেন্ট দিয়েছেন, কোথায় হামলা হয়েছে, কোন মাজারে বা কোথায় হামলা হয়েছে স্পেসিফিক্যালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এটা জানানো হলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং ওরস নিয়ে একটু কথা হয়েছে, একজন উপদেষ্টা ওরস নিয়ে কথা বলছেন। ওরসে অনেক সময় ওই কিছু অনৈতিক বা অনইসলামিক কাজ ঘটে, এটার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকে। তো আগামী দিনে মাজারে যাতে মাজারকে কেউ অপবিত্র করতে না পারে এ ব্যাপারে সরকার কিন্তু সচেতন থাকবে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক সেটা ব্যবস্থা নেব। Thank you. ধন্যবাদ আমাদের সবাই। Thank you.